আমি স্নেহা, তোমাদের বন্ধু এবং তোমাদের গাইড। আজকে আমি পুনরায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিকে যে অংশটি রয়েছে, অর্থাৎ পার্ট 3, সেই অংশটি সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে আমরা জেনে গেছি যে জ্যাকোবিন শাসন প্রতিষ্ঠিত হচ্ছে এবং বুর্ব রাজবংশের পতন করছে। বলছে 2রা জুন 1793 খ্রিস্টাব্দ থেকে 27শে জুলাই 1794 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 13 মাস ফ্রান্সের সন্ত্রাসের ইতিহাসের সময়কাল হিসেবে চিহ্নিত। এই সময়কালে ব্যাপক আত্মঘাতী এবং হিংসাত্মক ঘটনা ঘটে, কারণ জ্যাকোবিন শাসকের মধ্য থেকে উঠে আসে রোবোস্পিয়ার, যিনি ফ্রান্সের অরাজকতাকে বা বিশৃঙ্খলাকে রুখতে গিয়ে এতটাই সন্দিগ্ধ মনোভাবাপন্ন হয়ে পড়েন যে জ্যাকোবিনপন্থী দলের অনেককেই তিনি গিলোটিন যন্ত্রে হত্যা করেন এবং ডক্টর গিলোটিনকেও, যিনি গিলোটিন যন্ত্রের আবিষ্কর্তা, তাকেও হত্যা করেন। প্রায় 50,000 নরনারীকে তিনি গিলোটিনে হত্যা করেছিলেন এবং এই সন্দেহের আইনের বশত 3 লক্ষ মানুষকে তিনি গ্রেপ্তার করেন। এমনকি এতে মেরি আন্তোয়ানেট ছাড়াও বিজ্ঞানী বেইলি, জিরোনি দলের সদস্য অন্যতম মাদাম রোলা, ব্রিসো, বার্নেভ, জ্যাকোবিন নেতা হিভার্ট, দাঁতো প্রমুখকেও কিন্তু সন্ত্রাসের শাসনে বলি হতে হয়েছিল। এবার আমরা একদম শেষ অংশ উপনীত হয়েছি এই চ্যাপ্টারের। বলছে ফ্রান্সের রাজনৈতিক সংস্কারের প্রয়োজনের জন্য ফরাসিবাসীদের কাছে সংবিধান রচনা একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছিল এবং এই সংবিধান রচনার জন্য সংবিধান সভা গঠন করা হয়েছিল 7ই জুলাই 1789 খ্রিস্টাব্দে। এখানে সমিতির সদস্য সংখ্যা হয়েছিল 30 জন। অবশেষে ফ্রান্সে নতুন সংবিধান গৃহীত হয়েছিল 1791 খ্রিস্টাব্দে 3রা সেপ্টেম্বর। এই নতুন সংবিধান প্রস্তাবনায় ইংল্যান্ডের বিল অফ রাইটস এবং আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্রের প্রভাব লক্ষণীয়। এই লিখিত সংবিধানের মধ্য দিয়ে মধ্যযুগীয় ফ্রান্সে সামন্ততন্ত্র প্রথার অবলুপ্তি ঘটে এবং দীর্ঘ 2 বছরের চেষ্টায় সংবিধান যে রচিত হয়েছিল, সেই সংবিধানটা ইউরোপীয় ইতিহাসের প্রথম লিখিত সংবিধানের উদাহরণ ছিল, যেটা ফ্রান্সে রচিত হয়েছিল। এবার বলছে নাগরিক এবং গণতান্ত্রিক অধিকারের ঘোষণা। না, ফরাসি বিপ্লব শেষ হওয়ার পর গণতান্ত্রিক আদর্শ রক্ষার জন্য 3টে বিপ্লব প্রতিনিধি জনসভা গড়ে তোলেন। এগুলি হলো সংবিধান সভা, আইনসভা, জাতীয় মহাসভা। ফরাসি সংবিধান সভা ব্যক্তি ও নাগরিকের অধিকারে ঘোষণা করেছিল। দার্শনিক জন লক, রুশো দার্শনিক তত্ত্বের ভিত্তিতে এই অধিকারপত্রকে রচনা করেছিলেন। এই অধিকারপত্রতে বাক স্বাধীনতার কথা, সংবাদপত্রের স্বাধীনতার কথা এবং ধর্মীয় স্বাধীনতার কথা উল্লিখিত ছিল এবং জনগণের ইচ্ছা প্রকাশের জন্যই এখানে আইন রচিত হয়েছিল। গণতন্ত্র অধিকারকে সুরক্ষার লক্ষ্যে রাজার ক্ষমতা কমিয়ে দেওয়া হয় এবং নাগরিকদের ক্ষমতা বাড়ানো হয়। এবার আমরা দেখব কীভাবে এই খান থেকে নেপোলিয়নের উত্থান ঘটে। আমরা এতদিন দেখেছিলাম যে ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে বর্ণময় চরিত্র ছিল নেপোলিয়ন বোনাপার্ট। এই নেপোলিয়ন বোনাপার্ট সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি ফরাসি বিপ্লবের যে 3টি আদর্শ, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এর মধ্য দিয়ে ফ্রান্সে উত্থান ঘটেন। তিনি কনসাল পদে প্রথম নিযুক্ত ছিল, সেখান থেকে তিনি একেবারে সম্রাট পদে অভিষিক্ত হন। এই জন্য তাকে বিপ্লবের সন্তান বলা হয়। পরের অধ্যায়ে আমরা নেপোলিয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানেই আজকের আলোচনা সমাপ্ত।